সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি শাকিলা বেগম, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি এম আলী কলেজ, কাকমারি, টাঙ্গাইল। আজ 20শে সেপ্টেম্বর, রবিবার, 2020 সাল। আমাদের নির্ধারিত অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় সমাজকর্মের প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় বা ধারণাসমূহ। এর আগে এই টপিক সম্পর্কিত আরও 3টি তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। আজকের ক্লাসে আমরা জানব সামাজিক পরিবর্তন, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কার সম্পর্কে। চলো একটু জেনে নেওয়া যাক উল্লিখিত টপিকগুলো সম্পর্কে। সামাজিক পরিবর্তন ও সমাজকর্ম। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এমন কোনো সময় আসেনি যখন পরিবর্তন হয়নি। পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সামাজিক পরিবর্তন জানার আগে জেনে নেওয়া যাক পরিবর্তন কী। পরিবর্তন হচ্ছে সময়ের ব্যবধানে কোনো বস্তুর বা ব্যক্তির এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। যেমন শিশু জন্মের পর পর্যায়ক্রমে কৈশোর যৌবনকাল কাটিয়ে বার্ধক্যে পৌঁছে, অর্থাৎ সময়ের ব্যবধানে মানুষ এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়। এটা একটা পরিবর্তন। আর সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর পরিবর্তন। সামাজিক প্রতিষ্ঠান, সমাজের মানুষের মূল্যবোধ, আচার আচরণ, অর্থনৈতিক জীবনযাপন, সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, এ সমস্ত কিছু সম্মিলিত রূপই হলো সমাজ ব্যবস্থা। সামাজিক পরিবর্তনে সমাজে এই সমস্ত উপাদানগুলো পুরাতন অবস্থা থেকে নতুন অবস্থায় উপনীত হয়। যেমন আদিম সমাজ ব্যবস্থায় মানুষের অর্থনৈতিক জীবন মূলত পশু শিকার ও ফলমূল সংগ্রহকে কেন্দ্র করেই আবর্তিত ছিল, কিন্তু সমাজ পরিবর্তনের ধারায় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে এসেছে ভিন্নতা। জীবিকা নির্বাহের জন্য মানুষ এখন কেবল পশু শিকার পালন ও ফলমূল সংগ্রহে নিয়োজিত নেই, বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করে। আবার ধর্মীয় দিকে দৃষ্টি দিলে দেখা যাবে এমন একটা সময় ছিল যখন মানুষ শক্তিশালী প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে পূজা করত। ধর্ম তখন সংগঠিত ছিল না, কিন্তু সময়ের আবর্তে মানুষের ধর্মীয় আচরণেও পরিবর্তন আসে। সামাজিক পরিবর্তন সমাজ ব্যবস্থা তথা সমাজ কাঠামোর সকল অংশই পরিবর্তন সাধন করেছে। সামাজিক পরিবর্তন সকল সময়ে একই রকম হয় না, বরং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভিন্নতা লক্ষণীয়। সামাজিক পরিবর্তন কখনো স্থায়ী, কখনো বা অস্থায়ী, কখনো প্রগতিশীল, কখনো পশ্চাৎমুখী, এবং কখনো লাভজনক, কখনো ক্ষতিকর, এর সব রকমই হতে পারে। সামাজিক পরিবর্তন সম্পর্কে মনীষী এল বার্কার বলেছেন, সামাজিক পরিবর্তন হলো সময়ের ব্যবধানে কোনো সমাজের বিধিবিধান, আদর্শ, মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পরিবর্তন। সমাজবিজ্ঞানী স্যামুয়েল কনিক এর মতে সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার পরিবর্তন, রূপান্তর ও সংশোধন। সুতরাং বলা যায় সামাজিক পরিবর্তন হলো এমন এক প্রক্রিয়া যাতে সামগ্রিক সমাজ ব্যবস্থায় পূর্বের অবস্থা থেকে নতুন এক অবস্থা উপনীত হয় এবং এর ফলে মানুষের সার্বিক জীবন ধারণেও পরিবর্তন আসে। সামাজিক পরিবর্তনের প্রকারভেদ। সামাজিক পরিবর্তনকে দুভাগে ভাগ করা যায়: পরিকল্পিত পরিবর্তন এবং অপরিকল্পিত পরিবর্তন। পূর্ব পরিকল্পিতভাবে সমাজের উন্নয়নের জন্য, প্রগতির জন্য এবং কল্যাণের জন্য সমাজ জীবনে যে পরিবর্তন ঘটানো হয় তাকে পরিকল্পিত পরিবর্তন বলে। যেমন পরিকল্পিত শিল্পায়ন, শহরায়ন, শিক্ষা ব্যবস্থায় সংস্কার প্রভৃতি। অপরিকল্পিত পরিবর্তন প্রকৃতির স্বাভাবিক নিয়মে আপনা আপনি যে পরিবর্তন ঘটে, অথবা পরিবর্তনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পরিবর্তন যখন স্বাভাবিকভাবে ঘটে তখন তাকে
অপরিকল্পিত পরিবর্তন বলে, যেমন অপরিকল্পিত শহরায়ন, শিল্পায়ন ইত্যাদি। সামাজিক পরিবর্তনের কারণসমূহ: ১. প্রাকৃতিক ও ভৌগোলিক কারণ। কোনো নির্দিষ্ট এলাকার আবহাওয়া, জলবায়ু ও ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটলে সে এলাকার জনগণের সার্বিক জীবন ব্যবস্থার পরিবর্তন ঘটে, ফলে সামাজিক পরিবর্তন হয়। ২. বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিগত পরিবর্তন। বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলেও সামাজিক পরিবর্তন হয়। বাংলাদেশ উন্নত দেশ না হলেও বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির পরিবর্তনের প্রভাব এদেশে পড়েছে, যেমন টেলিভিশন, মোবাইল, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের পেশার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন চাহিদা, যেমন পোশাক পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটেছে। ৩. জনসংখ্যা। সামাজিক পরিবর্তনে জনসংখ্যা একটি বিরাট ভূমিকা রাখে। জনসংখ্যার আকার কম বা বেশি হতে পারে। জনসংখ্যার আকার বৃদ্ধি পেলে একরকম পরিবর্তন হয়, যেমন বাংলাদেশে জমির তুলনায় জনসংখ্যা বেশি, যার ফলে গ্রামের মানুষ কৃষি পেশা ছেড়ে অন্যান্য পেশা গ্রহণ করছে। আবার আমাদের দেশের জনসংখ্যাকে সামনে রেখে উন্নত দেশগুলো তাদের উৎপাদিত পণ্য আমাদের দেশে বাজারজাত করে। এসব পণ্য ব্যবহারের ফলে আমাদের জীবনধারায় পরিবর্তন হয়। ৪. প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ সামাজিক পরিবর্তনের একটি বড় কারণ, যেমন বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, নদী ভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ নিত্য নৈমিত্তিক ব্যাপার। এর ফলে সমাজ জীবনে প্রত্যক্ষভাবে পরিবর্তন সূচিত হচ্ছে। গরিব আরও বেশি গরিব হচ্ছে। ৫. অর্থনৈতিক কারণ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি পরিবর্তন ঘটে তাহলে সামাজিক কাঠামোগত পরিবর্তন হয়, যেমন বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রসারের কারণে গ্রামীণ ও শহরাঞ্চলে ব্যাপক সামাজিক পরিবর্তন এসেছে। ৬. রাজনৈতিক কারণ। সামাজিক পরিবর্তনে রাজনৈতিক কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে মানুষের ধ্যান ধারণা ও মানসিকতার যে পরিবর্তন ঘটে তা সামাজিক পরিবর্তনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, যেমন সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে ব্যাপক সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে। ৭. সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। মানুষের আচার ব্যবহার, রীতিনীতি, সামাজিক অনুষ্ঠান সংস্কৃতি কর্তৃক নির্ধারিত হয়, কিন্তু দেখা যায় অন্য সংস্কৃতি ভাবধারাকে গ্রহণের ফলে সামাজিক পরিবর্তন হয়, যেমন বাংলাদেশ পশ্চিমা সংস্কৃতি গ্রহণের ফলে কিছু কিছু পরিবর্তন এসেছে, যেমন খাদ্যাভ্যাস ও পোশাক আশাকের পরিবর্তন। যুদ্ধের ফলে সামাজিক পরিবর্তন আসে, যেমন বাংলাদেশের কথা বলা যেতে পারে। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর আমাদের জীবনধারায় অনেক পরিবর্তন এসেছে। ৯. মহামারীর ফলেও সামাজিক পরিবর্তন সূচিত হয়। আমরা সাম্প্রতিক সময়ে কোভিড-19 কথা বলতে পারি। কোভিড-19 কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছে। শহরের মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে। সবশেষে আমরা বলতে পারি সামাজিক পরিবর্তনের পিছনে একক কোনো কারণ দায়ী নয়। এ কারণ বহুমাত্রিক ও বহুমুখী। এটি ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন রূপে এবং ভিন্ন ভিন্ন মাত্রায় ঘটে থাকে। মানুষ হলো এক গতিশীল সত্তা, তাই মানুষের ন্যায় মানুষ সৃষ্ট সমাজও কখনো স্থির থাকতে পারে না। সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজ ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সামাজিক পরিবর্তনের কারণে সমাজ হয়েছে গতিশীল ও গতিমান। সামাজিক পরিবর্তন ও সমাজকর্মের মধ্যে সম্পর্ক।
এক, সমাজকর্মের অন্যতম লক্ষ্য পরিকল্পিত পরিবর্তন আনয়নকে প্রভাবিত করা। সামাজিক পরিবর্তন সবসময় কল্যাণকর হয় না। সমাজকর্মের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের সকল মানুষের কল্যাণকে শক্তিশালীকরণে সামাজিক পরিবর্তন তথা পরিকল্পিত পরিবর্তন আনয়নকে প্রভাবিত করা। পরিকল্পিত পরিবর্তন আনয়নের ক্ষেত্রে পেশাদার সমাজকর্মের সমষ্টি উন্নয়ন এবং সামাজিক কার্যক্রম পদ্ধতি, সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনা প্রয়োগ করা হয়। 2, অপরিকল্পিত পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিবেশে সামাজিক ভূমিকা পালনে মানুষকে সক্ষম করে তোলা। আবার অপরিকল্পিত পরিবর্তনের ফলে সৃষ্ট সামাজিক অবস্থায় বিভিন্ন দিকে অসঙ্গতি দেখা দিলে সমাজের মধ্যে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। যে কোনো সামাজিক সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিবর্তনশীল মানব সংস্কৃতি ও সামাজিক প্রথা প্রতিষ্ঠানের সঙ্গে মানুষের সামঞ্জস্য বিধানের অক্ষমতা। সমাজকর্ম পরিবর্তিত পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানুষকে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তুলতে সাহায্য করে। সামাজিক পরিবর্তন ও সমাজকর্মের মধ্যে সম্পর্ক। 1, সমাজকর্মের অন্যতম লক্ষ্য পরিকল্পিত পরিবর্তন আনয়নকে প্রভাবিত করা। সামাজিক পরিবর্তন সবসময় কল্যাণকর হয় না। সমাজকর্মের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের সকল মানুষের কল্যাণকে শক্তিশালীকরণে সামাজিক পরিবর্তন তথা পরিকল্পিত পরিবর্তন আনয়নকে প্রভাবিত করা। পরিকল্পিত পরিবর্তন আনয়নের ক্ষেত্রে পেশাদার সমাজকর্মের সমষ্টি উন্নয়ন এবং সামাজিক কার্যক্রম পদ্ধতি, সামাজিক নীতি ও সামাজিক পরিকল্পনা প্রয়োগ করা হয়। 2, অপরিকল্পিত পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিবেশে সামাজিক ভূমিকা পালনে মানুষকে সক্ষম করে তোলা। আবার অপরিকল্পিত পরিবর্তনের ফলে সৃষ্ট সামাজিক অবস্থায় বিভিন্ন দিকে অসঙ্গতি দেখা দিলে সমাজের মধ্যে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। যে কোনো সামাজিক সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিবর্তনশীল মানব সংস্কৃতি ও সামাজিক প্রথা প্রতিষ্ঠানের সঙ্গে মানুষের সামঞ্জস্য বিধানের অক্ষমতা। সমাজকর্ম পরিবর্তিত পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানুষকে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তুলতে সাহায্য করে। সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজকর্ম। পেশাদার সমাজকর্মে সামাজিক নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় বা ধারণা। 1901 সালে আমেরিকার সমাজবিজ্ঞানী রস তার সোশ্যাল কন্ট্রোল গ্রন্থে সর্বপ্রথম সামাজিক নিয়ন্ত্রণ শব্দটি ব্যবহার করেন। নিয়মতান্ত্রিক ও বৈধ উপায়ে সামাজিক মানুষের চাহিদা ও প্রয়োজন পূরণের স্বার্থেই সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। সামাজিক নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে সমাজের সকল মানুষের উপর নিয়ন্ত্রণ। সমাজের সকল মানুষের আচরণ, জীবন দর্শন ও মূল্যবোধ একরকম হয় না। যে কোনো ধরনের খারাপ কাজ থেকে তাদের নিয়ন্ত্রণ করার জন্য কিছু আইন, কিছু বিধি ও কিছু নিয়ম শৃঙ্খলা বানানো হয়, যাতে সমাজস্থ মানুষ এটা মানতে বাধ্য হয় এবং না মানলে শাস্তি পেতে হয়। এটাই সামাজিক নিয়ন্ত্রণ বা সোশ্যাল কন্ট্রোল। যদি সমাজে কোনো নিয়ম নীতি, আইন কানুন না থাকতো, তাহলে যে কেউ ভালোভাবে চলতে পারতো না। কারো ইচ্ছা হলে সে অন্য একজনকে খুন করত, চুরি করত, ছিনতাই করত, অন্যের গাছ কেটে দিত, অথবা অন্যের পুকুরে মাছ বিষ ঢেলে মেরে ফেলতো। এতে সমাজের বিশৃঙ্খলা বেড়ে যেত, একটা অস্বাভাবিক পরিস্থিতি সমাজে বিরাজ করত। এতে সমাজের ইউনিটি নষ্ট হয়ে যেত। এই বিশৃঙ্খল বা খারাপ আচরণ ও কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্যই সমাজের মধ্যে আইন কানুন বিধি নিয়ম শৃঙ্খলা বানানো হয়, যেন সমাজস্থ মানুষ এগুলো দেখে খারাপ কাজ ও আচরণ থেকে নিজেকে বিরত রাখতে পারে। এটাই সামাজিক নিয়ন্ত্রণ।
সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে ই.এ. রস বলেন, সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন এক ব্যবস্থা ও কৌশল যার মাধ্যমে গ্রহণযোগ্য আচরণ মানের সাথে সমাজের সদস্যদের অনুগামী করে তোলা হয়। রবার্টসন তার সোশ্যোলজি নামক গ্রন্থে বলেন, সামাজিক নিয়ন্ত্রণ হলো সমাজের সদস্যদের দ্বারা সমাজ স্বীকৃত পন্থায় কাঙ্ক্ষিত আচরণ করার নিশ্চয়তা প্রদান করার ব্যবস্থা ও প্রক্রিয়া। সামাজিক নিয়ন্ত্রণ কেন আবশ্যক? সামাজিক নিয়ন্ত্রণ এজন্যই প্রয়োজন, সমাজের প্রচলিত আচার ব্যবস্থাকে স্থির রাখার জন্য, সমাজের মানুষের একতা স্থাপন করার জন্য ও ব্যক্তির ব্যবহারকে নিয়ন্ত্রণ করার জন্য। অতএব আমরা বলতে পারি, ব্যক্তি ও গোষ্ঠীকে সমাজ অনুমোদিত ও প্রত্যাশিত পথে পরিচিত করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই সামাজিক নিয়ন্ত্রণ বলা হয়। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণ শিক্ষা দেওয়া হয় এবং তার ব্যবহারিক জীবনের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সামাজিক নিয়ন্ত্রণের বাহন। সামাজিক জটিলতা ও পরিস্থিতির ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন কৌশল ও প্রথা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ নিয়ন্ত্রিত হয়ে থাকে। নিম্নে সামাজিক নিয়ন্ত্রণের বাহন বা উপায়গুলি আলোচনা করা হলো। পরিবার। শিশুর প্রথম পাঠশালা হলো পরিবার। পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের শেখায় কীভাবে কার সাথে কীরকম আচরণ করতে হবে। পরিবার ভালো মন্দ, সত্য মিথ্যা পার্থক্য বুঝতে সহায়তা করে। তাই সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা ব্যাপক। রাষ্ট্র। সামাজিক নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কার্যক্রমের মধ্যে দিয়ে রাষ্ট্র সামাজিক নিয়ন্ত্রণের কাজ করে: পুলিশ বাহিনী, আদালত, কারাগার। রাষ্ট্রই একমাত্র সংস্থা যে প্রয়োজনে সমাজকে স্থিতিশীল রাখতে শক্তিও প্রয়োগ করে। আইন। সমাজ নিয়ন্ত্রণের আরও একটি উপায় হলো আইন। জনসাধারণকে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে আইন। আমাদের দেশে নারী নির্যাতন আইন, যৌতুক নিরোধ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাস দমন আইন, আরও কিছু আইন রয়েছে। সমাজবিরোধী কাজ করলে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হয় এবং আইন ভঙ্গকারী সাজা পেলে আইনের প্রতি জনসাধারণের আস্থা ও শ্রদ্ধা বেড়ে যায়। ধর্ম। ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপায়। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে যে কোনো খারাপ কাজ অথবা সমাজবিরোধী কাজকে উৎসাহিত করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস সকল মানুষের কুচিন্তা ও লোভ লালসা দমন করে। মানুষ সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার জায়গা থেকে বিভিন্ন অপরাধ থেকে নিজেকে বিরত রাখে এবং সৎ পথে চলার চেষ্টা করে। সুতরাং সামাজিক নিয়ন্ত্রণে ধর্ম অনেক শক্তিশালী। শিক্ষা। পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা সমাজকে অগ্রগামী করতে কার্যকর ভূমিকা পালন করে। শিক্ষা মানুষকে পরিপূর্ণতা দান করে। শিক্ষার মাধ্যমেই মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়, ব্যক্তিত্বের বিকাশ হয়, যা মানুষকে অনৈতিক কাজ থেকে বিরত রাখে। কাজেই সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। মহৎ ব্যক্তির জীবন দর্শন। অনেক সময় দেখা যায় ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সমাজকর্মীর জীবন আদর্শ, মূল্যবোধ অন্যকে এমনভাবে প্রভাবিত করে যে সে যে কোনো অন্যায় ও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। ফলে সামাজিক নিয়ন্ত্রণের পথ সহজতর হয়।
গণমাধ্যম গণমাধ্যম সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। আমাদের দেশে রেডিও, টেলিভিশন, পত্রিকার মাধ্যমে ধূমপান, মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রভৃতির বিরুদ্ধে প্রচারণা চালানো হয়। শুধু তাই না, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রতিদিন যে কোনো সময় ন্যাশনাল হেল্পলাইন 109 নম্বরে ফোন ও SMS করা যায়। সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজকর্মের মধ্যে সম্পর্ক। সামাজিক নিয়ন্ত্রণের সঙ্গে সমাজকর্মের যে প্রায়োগিক সম্পর্ক রয়েছে নিম্নে তা দেখানো হলো। 1. সমাজকর্মীরা সামাজিক নিয়ন্ত্রণের এজেন্টের ভূমিকা পালন করে। সমাজের যেসব লোকের বিচ্যুত আচরণ অন্যান্যদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে তাদের নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আদালত, কারাগার, সংশোধনাগার, মানসিক হাসপাতাল প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠানসমূহ প্রত্যক্ষভাবে নিয়োজিত। সমাজকর্মীরা এসব আনুষ্ঠানিক সংগঠন এবং সামাজিক প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মচারী হিসেবে সামাজিক নিয়ন্ত্রণের এজেন্টের ভূমিকা পালনের বৈধতা ও স্বীকৃতি পেয়ে থাকে। 2. সমাজকর্মীরা সামাজিক নিয়ন্ত্রণ পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। সমাজকর্মীরা যেসব প্রতিষ্ঠানে নিয়োজিত থাকেন সে প্রতিষ্ঠানের নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি, সন্ত্রাস, ইফটিজিং প্রভৃতি সমাজবিরোধী তথা সামাজিক নিয়ন্ত্রণ পরিপন্থী কার্যকলাপ সংক্রান্ত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারেন। 3. সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলো সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্র হিসেবে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলো যেমন পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইন, সামাজিক নীতি, সামাজিক আদর্শ ও সামাজিক মূল্যবোধ বিবেচিত। অতএব আমরা দেখতে পাচ্ছি সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজকর্ম অনুশীলনের সঙ্গে সংশ্লিষ্ট। সুতরাং সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা অনুশীলনের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরভাবে তোলা যায়। সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কার। সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কার লক্ষ্যের দিক থেকে সমধর্মী ও পরস্পর সম্পর্কিত সমার্থক শব্দ। মানব ইতিহাসের প্রতিটি পর্যায়ে সামাজিক আন্দোলনের উদাহরণ পাওয়া যায়। সমাজের জন্য তথা সমাজের কল্যাণের জন্য সঠিক নয় অথবা ক্ষতিকর এমন কোনো নির্দিষ্ট ইস্যু নিয়ে যে আন্দোলন সংগঠিত হয় সেটাই সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলন একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। সামাজিক আন্দোলনের প্রভাবে সমাজে ক্ষতিকর প্রথার বিলোপ হয় এবং কল্যাণকর প্রথা প্রবর্তিত হয়। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী সামাজিক আন্দোলন এমন একটি যৌথ কার্যক্রম ও উদ্যোগ যাতে সাধারণত জনসংখ্যার বৃহত্তর অংশের প্রতিনিধি হিসেবে একাধিক লোক সম্পৃক্ত হয়ে কোনো আইন, সরকারি অথবা সামাজিক আদর্শ পরিবর্তনে সচেষ্ট হয়। বিপ্লবাত্মক পন্থা অবলম্বন না করে নিয়মতান্ত্রিক উপায়ে প্রচলিত সমাজ ব্যবস্থার কোনো অংশের পরিবর্তনের প্রচেষ্টা সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাম্যভিত্তিক মানবাধিকার আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলন, নাগরিক অধিকার আন্দোলন। এছাড়া সাম্প্রতিক সময়ে আমেরিকায় সংঘটিত ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট এর কথাও আমরা বলতে পারি, যেখানে একজন কৃষ্ণাঙ্গকে পুলিশ বাহিনীর একজন সদস্য গলায় পা চাপা দিয়ে মেরে ফেলে। ফলশ্রুতিতে পুরো আমেরিকা জুড়ে এই আন্দোলনের সূচনা হয়। সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যয় সমাজ সংস্কার। সংস্কার শব্দটির অর্থ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা পতিত অবস্থা থেকে উত্তরণ। মূলত সমাজ সংস্কার হলো সামাজিক প্রচলিত রীতিনীতি, আইনকানুন, প্রথা প্রতিষ্ঠান, মূল্যবোধ অনুপযোগী হয়ে পড়লে সেগুলোর পরিবর্তন, দূরীকরণ ও সংশোধন করার লক্ষ্যে পরিচালিত আন্দোলনকে সমাজ সংস্কার আন্দোলন বলা হয়। সমাজ সংস্কার সম্পর্কে A.S. হর্নবাই বলেন, সমাজ থেকে ক্ষতিকর ব্যবস্থা দূর করে বাঞ্ছিত পরিবর্তন আনয়নকে
সমাজ সংস্কার বলা হয়। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুসারে সমাজ সংস্কার হলো সামাজিক প্রতিষ্ঠানের পুনর্গঠন অথবা সামাজিক ন্যায় বিচার বা যে কোনো প্রত্যাশিত পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত কার্যক্রম। অতএব সমাজ সংস্কার হলো সমাজের ক্ষতিকর দিকগুলোকে অপসারণ বা সংশোধন এবং এর মাধ্যমে বর্তমান সমাজ ব্যবস্থাকে অধিকতর কল্যাণকর ও মঙ্গলজনক অবস্থায় নিয়ে যাওয়ার একটি সুপ্রচেষ্টা। সমাজ সংস্কারের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে রাজা রামমোহন রায় কর্তৃক পরিচালিত সতীদাহ প্রথা উচ্ছেদ এবং এর প্রেক্ষিতে প্রণীত হয় সতীদাহ প্রথা উচ্ছেদ আইন 1829। এছাড়াও 1856 সালের হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। সমাজ সংস্কার আন্দোলন দুভাবে পরিচালিত হয়ে থাকে। প্রথমত, গঠনমূলক জনমত সৃষ্টির মাধ্যমে। গঠনমূলক জনমত সৃষ্টির মাধ্যমে ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিষ্ঠান রীতিনীতির অবসান ঘটিয়ে সমাজ সংস্কার করা হয়, যেমন হাজী শরীয়তুল্লাহ পরিচালিত ইসলাম ধর্মের ফরজ কার্যক্রমের জন্য ফরাজি আন্দোলন। দ্বিতীয়ত, প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে। প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিষ্ঠানের বিলোপ করে সমাজ সংস্কার করা হয়, যেমন 1856 সালের হিন্দু বিধবা বিবাহ আইন। সুতরাং বলা যায়, আইনগত সমর্থন ছাড়া সমাজ সংস্কার দীর্ঘস্থায়ী হয় না। সামাজিক আইন সমাজ সংস্কার আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের রক্ষা কবচ। সমাজ সংস্কার আন্দোলনের স্তর বা পর্যায়। সমাজ সংস্কার আন্দোলন সূচনা থেকে চূড়ান্ত পর্যন্ত কতিপয় ধারাবাহিক পর্যায় বা স্তর অতিক্রম করে। সমাজ সংস্কার আন্দোলনের ধারাবাহিক পর্যায়গুলো নিম্নে আলোচনা করা হলো। প্রথম, সামাজিক অনুভূত সমস্যা উপলব্ধি। প্রথম পর্যায়ে সমাজ চিন্তাবিদ বা সমাজ হিতৈষী ব্যক্তি কর্তৃক সমাজের ক্ষতিকর আচার প্রথা অবাঞ্ছিত ও মঙ্গল পরিপন্থী হিসেবে যুক্তি ও মানবতার দৃষ্টিভঙ্গি থেকে চিহ্নিত করা হয় এবং এ ধরনের অনুভূতি থেকে সামাজিক আন্দোলনের শুরু হয়। 2. সচেতন সৃষ্টি। দ্বিতীয় পর্যায়ে সমাজ চিন্তাবিদ বা হিতৈষী এক বা একাধিক ব্যক্তি প্রচলিত ক্ষতিকর সামাজিক প্রথার বিরুদ্ধে প্রতিক্রিয়া সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার প্রচেষ্টা করে থাকে। সতীদাহ প্রথা উচ্ছেদ সংস্কারে জনগণকে সচেতন করার জন্য গ্রামে গ্রামে সফরের কথা উল্লেখ করা যায়। 3. জনমত গঠন। তৃতীয় স্তরে অবাঞ্ছিত দিক দূরীকরণের জন্য জনগণকে সচেতন করে ঐক্যবদ্ধ করা হয়। জনমত গঠন ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সভা আলোচনা, দলীয় আলোচনা, ওয়ার্কশপ, সেমিনার, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতির মাধ্যমে প্রচার চালানো হয়। 4. আইন বিধির জন্য চাপ সৃষ্টি। চতুর্থ পর্যায়ে সমস্যা দূরীকরণে আইন প্রণয়নের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করা হয় এবং কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগের জন্য গণস্বাক্ষরতা সংগ্রহ করা হয়। 5. আইন ও বিধি প্রবর্তন। পঞ্চম পর্যায়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করে সংস্কারকে টিকিয়ে রাখার জন্য স্থায়ী কাঠামো তৈরি করা হয়। উদাহরণস্বরূপ 1829 সালের সতীদাহ প্রথা উচ্ছেদ আইনের কথা বলা যায়। 6. আইন ও বিধিবিধানের কার্যকরীকরণ অনুসরণ। ষষ্ঠ পর্যায়ে আইন ও বিধিবিধান কার্যকরণ অনুসরণের মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত পরিণতি হয়। আইন অনুসরণে সরকার তার কার্যক্রমের মধ্য দিয়ে যেমন কাজ সম্পন্ন করেন, তেমনি জনগণও তা অনুসরণ করার চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম সামাজিক পরিবর্তন কাকে বলে, এর প্রকারভেদ, কারণ, সামাজিক পরিবর্তন ও সমাজকর্মের মধ্যে সম্পর্ক, সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজকর্মের সম্পর্ক, সবশেষে সামাজিক আন্দোলন
ও সমাজ সংস্কার সম্পর্কে। আশা করি তোমরা উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অবশিষ্ট অংশটুকু শেষ করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ। খুদা হাফেজ।